সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দীর্ঘ বিরতির পর দেশে বসে রাজনীতির মঞ্চে আসলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপি চেয়ারপারসন আশাবাদ ব্যক্ত করেন, সব শঙ্কা কাটিয়ে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে। গণতন্ত্র, স্বাধীনতা, সংবাদপত্র ও বিচার বিভাগের স্বাধীনতা, স্বনির্ভরতা ও উন্নয়ন এবং নিজস্ব জাতীয়তাবাদ সৃষ্টির অনন্য রূপকার শহীদ জিয়া। যে গণতন্ত্র প্রতিষ্ঠা আর সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে তিনি শাহাদাত বরণ করেছেন, সেই গণতন্ত্র নিরবচ্ছিন্ন যাত্রা আজও বাধাগ্রস্ত হচ্ছে প্রতি পদে পদে। খুব শীঘ্রই আমরা বাংলাদেশকে গণতন্ত্রে পুনঃপ্রতিষ্ঠিত দেখতে পাব। এই হোক শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে আমাদের অঙ্গীকার। এই লক্ষ্যে সুশৃঙ্খলভাবে এগিয়ে চলার জন্য আমি বিএনপির সকল পর্যায়ের নেতা কর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি। জন আকাঙ্ক্ষা ধারণ করে ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি ফের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর আলোচনা অনুষ্ঠানে তিনি আরো বলেন, প্রস্তাবিত সংস্কার বাস্তবায়ন করে সরকার চাইলে ডিসেম্বরের আগেও জাতীয় নির্বাচন সম্ভব। তারেক রহমান অভিযোগ করেন, স্থিতিশীল সরকার না থাকায় দেশে বিনিয়োগ ব্যাহত হচ্ছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, এতে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আলোচনায় অংশ নিয়ে বিএনপির সিনিয়র নেতারা বলেন, বাকশাল থেকে দেশকে গণতন্ত্রের পথে ফেরানোর সফল নায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বক্তাদের অভিযোগ, নির্বাচন নিয়ে সরকার টালবাহানা করছে। মাননীয় প্রধান উপদেষ্টা সংস্কারের এই সমস্ত বাহানা করে নির্বাচনকে বিলম্বিত করবেন না, জাতির মধ্যে বিভক্তি সৃষ্টি করবেন না, গণতান্ত্রিক শক্তি সমূহের মধ্যে বিভক্তি সৃষ্টি করার মতো কোনো শক্তিকে সুযোগ দিবেন না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে আদর্শ, যে নীতি বাংলাদেশে প্রতিষ্ঠা করে গেছেন, তাকে আমরা ধারণ করি, তা নিয়ে অগ্রসর হই, তাহলে বর্তমানে যে সংকট বাংলাদেশে গণতন্ত্রের সংকট, আমরা সেই সংকট থেকে উত্তরণ করতে পারব। ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জন আকাঙ্ক্ষাকে ধারণ করে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের আয়োজন করতে আবারও সরকারের প্রতি আহ্বান জানান। কম বেশি সকল বিষয় অধিকাংশ দলগুলোর মধ্যে একমত রয়েছে ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব। আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবারও আহ্বান জানাই, জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করুন, অবিলম্বে ডিসেম্বরের মধ্যেই সুনির্দিষ্ট দিনক্ষণ দিয়ে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করুন। তারেক রহমান অভিযোগ করেন, স্থিতিশীল সরকার না থাকায় দেশে বিনিয়োগ ব্যাহত হচ্ছে। রাজনীতিতে এক ধরনের অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে এবং এই অনিশ্চয়তা সৃষ্টি হওয়ার কারণে আমরা যদি খেয়াল করি, দেশে অর্থনৈতিক কর্মকাণ্ড বলা যায় প্রায় স্থবির হয়ে পড়েছে। জনগণের ভোটে নির্দিষ্ট মেয়াদের একটি স্থিতিশীল সরকার না থাকায় দেশে কাঙ্ক্ষিত বিনিয়োগও হচ্ছে না। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে অবিলম্বে দেশের জবাবদিহি সরকার প্রতিষ্ঠারও আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। সব দল নয়, ডিসেম্বরে নির্বাচন চায় একটি নির্দিষ্ট রাজনৈতিক দল, বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাপানের নিক্কেই ফোরামে বক্তৃতার পর প্রশ্নোত্তর পর্বে এই কথা বলেন তিনি। সরকার প্রধান বলেন, ডিসেম্বরে নির্বাচন করতে গেলে সংস্কারে তাড়াহুড়ো হবে, তাই ভালো ও সুন্দর সংস্কারের জন্য আরও 6 মাস প্রয়োজন। কোনো রাজনৈতিক অভিলাষ নেই, নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করাই প্রধান লক্ষ্য, বলেন ডক্টর ইউনূস। জাপানের টোকিও থেকে বিস্তারিত জানাচ্ছেন মারুফা রহমান। সূর্যোদয়ের দেশে টোকিওর ইম্পেরিয়াল হোটেলের ফুজি রুমে সকাল 9:20 শুরু হয় নিক্কেই ফোরামের 30তম সম্মেলন। এশিয়া এবং বিশ্বের বিভিন্ন দেশের নীতি নির্ধারক, অর্থনীতিবিদ ও বিশ্ব নেতারা এই ফোরামে অংশ নেন।
বক্তব্যের শুরুতেই জলবায়ু পরিবর্তন এবং টেকসই উন্নয়নে এশিয়ার দেশগুলোকে পারস্পরিক সহায়তার ভিত্তিতে এগিয়ে যাওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। তুলে ধরেন জুলাই অভ্যুত্থানের স্মৃতিকথা। তিনি বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য সাধারণ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। We are working hard to fulfill the dreams and aspirations of our people, to ensure justice, equality, freedom, and dignity of people, and prepare for a free, fair, and credible election, aiming at a smooth transition to democracy. পরে সম্মেলনের প্রশ্নোত্তর পর্বে প্রধান উপদেষ্টা বলেন, সব দল নয়, ডিসেম্বরে নির্বাচন চাই একটি নির্দিষ্ট রাজনৈতিক দল। If you need a good job at reforming, we have to wait 6 months more. So that's what we're doing. There are opinions that some say, let's get it done, get the election done, and hand over to the politicians. So that's one reason, that's what the politicians are looking for. Not all political parties, just one particular. So that's about what's happening right now. প্রধান উপদেষ্টা বলেন, তার নিজের কোনো রাজনৈতিক অভিলাষ নেই। নির্বাচিত দলের কাছে ক্ষমতা হস্তান্তরই তার প্রধান লক্ষ্য। So that's about. নিক্কেই ফোরামের 30তম সম্মেলনে অংশ নিয়ে নতুন বাংলাদেশ গড়তে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা। সেই সাথে অন্তর্বর্তী সরকারের রূপরেখা তুলে ধরে তিনি বলেছেন, বিচার সংস্কার এবং নির্বাচনই এই সরকারের মূল লক্ষ্য। তবে নির্বাচনে কেন ডিসেম্বরের পরে আরও 6 মাস বেশি লাগবে সেই বিষয়েও তিনি এই সম্মেলনের প্রশ্নোত্তর পর্বে স্পষ্ট করেছেন। মারুফা রহমান, নিউজ 24, টোকিও, জাপান। বাংলাদেশ থেকে আগামী 5 বছরে 1,20,000 প্রশিক্ষিত জনবল নেবে জাপান। এ বিষয়ে দেশটির সঙ্গে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। একই সঙ্গে বাংলাদেশিদের প্রশিক্ষিত করতে ঢাকায় প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করবে জাপান, সে ব্যাপারে আরেকটি সমঝোতা স্মারক সই হয়েছে। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন। এদিকে জাপানে আয়োজিত নিক্কেই সম্মেলনে যোগ দিয়ে বক্তব্য দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় প্রধান উপদেষ্টা জাপানি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান। শুধুমাত্র একটি দলের কথা মতো ডক্টর ইউনূস সিদ্ধান্ত নিতে পারেন না। ডিসেম্বরে তারেক রহমানের নির্বাচনের দাবি প্রসঙ্গে এমন মন্তব্য করেছেন সার্জিস আলম। বৃহস্পতিবার লালমনিরহাটের এক পথসভায় এ মন্তব্য করেন তিনি। আরেক সভায় সার্জিস আলম বলেন, হাজারো মানুষকে হত্যার নির্দেশদাতা শেখ হাসিনা যতদিন ভারতের আশ্রয়ে থাকবেন ততদিন ভারত বাংলাদেশ সম্পর্ক স্বাভাবিক হবে না। হচ্ছে ওই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি অবশ্যই তার দলের অবস্থান ব্যক্ত করবেন, খুব স্বাভাবিক। ডক্টর ইউনূস হচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। বাংলাদেশের সক্রিয় রাজনৈতিক দল প্রায় 45টার মতো আছে রেজিস্ট্রেশন প্রাপ্ত। তিনি তো একটা দলের কথা মতো একটা সরকার প্রধান হয়ে সিদ্ধান্ত নিতে পারেন না। তিনি সকল রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতেই নিবেন। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের মূল দাবি ছিল সংস্কার এবং বিচার। সেই দাবিতে এখনো সোচ্চার আছে এনসিপি। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন। চাই সামনের বাংলাদেশে শিক্ষার অধিকার থাকবে, চাকরির অধিকার থাকবে, স্বাস্থ্যের অধিকার থাকবে। এটাই আমাদের সামনের রাজনীতি, নাগরিকের সমস্যা সমাধানের রাজনীতি। আমরা শুধু চাঁদাবাদের রাজনীতি, সন্ত্রাসের রাজনীতি চাই না। যদি সেই রাজনীতি আমাদের মধ্যেও কে করে, তাদেরকে আপনারা প্রত্যাখ্যান করুন। বিএনপি নেতা ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথ বিষয়ে এখন সাংবিধানিকভাবে সিদ্ধান্ত নিতে পারবে ইসি। রিট খারিজের বিরুদ্ধে করা লিভ টু আপিল নিষ্পত্তির পর এসব কথা জানান আপিল বিভাগ। নতুন করে গেজেট দিতে হবে না বলে জানান ইসির আইনজীবী। আর শপথ না পড়ালে আদালত অবমাননা হবে বলে দাবি ইশরাকের আইনজীবীর। 2020 সালের 1 ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন শেখ ফজলানুর তাপস। ওই নির্বাচন বাতিল চেয়ে 3রা মার্চ মামলা করেন বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন।
গেল বছরের 5 আগস্টে গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়, অপসারিত হন মেয়র তাপস। এর মধ্যে ইশরাকের করা মামলার রায় আসে চলতি বছরের 27 মার্চ। নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ে ইশরাককে দক্ষিণ সিটির মেয়র নির্বাচিত করা হয়। পরে রায়ের আলোকে গ্যাজেট দেয় নির্বাচন কমিশন। নির্বাচনী ট্রাইব্যুনালের রায় ও শপথ নিয়ে 13 মে হাইকোর্টে রিট করা হয়। এই রিটের উপর শুনানি করে 22 মে খারিজ করে দেন হাইকোর্ট। পরে আপিল করেন রিটকারী। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির আপিল বেঞ্চে শুনানি হয়। শুনানিতে নির্বাচন কমিশনের ভূমিকায় উষ্মা প্রকাশ করেন আপিল বিভাগ। আইন মন্ত্রণালয়ে পাঠানো চিঠিকে অপ্রয়োজনীয় সিদ্ধান্ত বলেন প্রধান বিচারপতি। ইশরাকের ইস্যুতে নির্বাচন কমিশন সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেন দেশের সর্বোচ্চ আদালত। আপিল বিভাগ ইসিকে সিদ্ধান্ত নিতে বলে আদেশে লিভ টু আপিল নিষ্পত্তি করে দেন। পরে গণমাধ্যমকে ইসির আইনজীবী বলেন, নতুন করে গ্যাজেট করতে হবে না। নির্বাচন কমিশনের গ্যাজেটটাকে বাতিল ঘোষণা করার কোনো সিদ্ধান্ত প্রকাশ করেন নাই। নির্বাচন কমিশন প্রকাশ করেছেন এই জিনিসটা আবার দেখা যাচ্ছে এই গ্যাজেটটা বহাল রয়ে গেছে। ইলেকশন কমিশন যে গ্যাজেট করেছেন এটা ইলিগাল করেছেন, এই মর্মে কোনো সিদ্ধান্ত আপিল বিভাগ থেকে প্রকাশ্যে আসেন নাই। আদালতের এই আদেশের পর শপথ না পড়ালে হবে আদালত অবমাননা। সরকার নির্বাচন কমিশন সিদ্ধান্ত দেবে। আদৌ সিদ্ধান্ত দিয়েছে যে তাদের আপিল করার কোনো গ্রাউন্ড নাই, তারা আপিল করবে না। এখন মাননীয় সুপ্রিম কোর্ট আপিল ডিভিশন থেকে অবজারভেশন দিয়েছে, নির্বাচন কমিশন স্বাধীনভাবে তারা সিদ্ধান্ত নেবে যে এটা বিবেচনা করবে কি, এবং বিবেচনা করে তারা আবার মতামত দেবে। সে মতামত পরিপ্রেক্ষিতে আইন অনুযায়ী ইচ্ছাকে শপথ দিতে হবে। ইসি নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল না করলে আবারও আইনি পদক্ষেপ নেয়ার কথা জানান রিটকারী আইনজীবী। শপথ পড়ানোর সুযোগ নেই বলে দাবি তার। ইলেকশন কমিশনকে আপিল করবার জন্য ওনারা বলছেন, যেহেতু ইলেকশন কমিশন এতদিন তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। গেজেট হওয়ার 30 দিনের পরে গেজেটের মেয়াদ শেষ হয়ে গেছে, এখন আর গেজেটের কোনো প্রশ্ন নেই এখানে। 5 আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে দেশের সব সিটির মেয়রদের অপসারণ করা হয়। পরে ঢাকা দক্ষিণ সিটিতে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা। দ্রুততম সময়ের মধ্যে শপথ আয়োজন করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দিলে চলমান আন্দোলন আরও বেগবান করার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। বৃহস্পতিবার দুপুরে নগর ভবনে চলমান বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে উপস্থিত হয়ে অন্তর্বর্তী সরকারকে এ হুঁশিয়ারি দেন তিনি। এদিন পূর্ব ঘোষণা অনুযায়ী অংশ হিসেবে নগর ভবনের মূল ফটকের ভেতরে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন শুরু করেন ইশরাক সমর্থকরা। কয়েকদিন ধরে ঢাকাবাসী ব্যানারে হওয়া এই আন্দোলনকারীরা বৃষ্টি উপেক্ষা করেই কর্মসূচি চালিয়ে যান। আপনারা অবিলম্বে আমার শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য পদক্ষেপ নিন, অন্যথায় আগামীকাল থেকে ঢাকা নগরবাসীকে সাথে নিয়ে এই আন্দোলনকে আরো বেগবান করা হবে, আরো চূড়ান্ত করা হবে। আপিল বিভাগের আদেশের কপি হাতে আসার পর দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথ ইস্যুতে সিদ্ধান্ত নেবে ইসি, জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বৃহস্পতিবার নির্বাচন ভবনে এক প্রশ্নের জবাবে সিইসি এসব কথা বলেন। আমরা অ্যাপিলেট ডিভিশনের কোনো রায় এখনো পাই নাই। এটা পাওয়ার পরে এটা কি রায় আসে, কি ধরনের সিদ্ধান্ত আসে, ইত্যাদি আইনগত বিভিন্ন দিক পরীক্ষা নিরীক্ষা করে আমাদের যা করণীয় সেটা আমরা সেভাবে। নিউজ 24 সংবাদের সময় হলো একটা বিরতির। আরো খবর নিয়ে ফিরছি, সঙ্গেই থাকুন। বিরতি পর স্বাগত জানাচ্ছি আরো একবার। মেজর সিনহা হত্যা মামলায় ওসি প্রদীপ ও লিয়াকতের নিম্ন আদালতের দেয়া ফাঁসির আদেশ কার্যকর চান অ্যাটর্নি জেনারেল। আলোচিত এই হত্যা মামলায় হাইকোর্টের শুনানি শেষ হয়েছে। 2 জুন রায় দেবেন উচ্চ আদালত। নাইম আল জিকোর রিপোর্টে বিস্তারিত। 2020 সালের 31 জুলাই রাতে টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের তল্লাশি চৌকিতে খুন হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা। হত্যাকাণ্ড ধামাচাপা দিতে সরকারি কাজে বাধা প্রদান এবং মাদক আইনে পুলিশ টেকনাফ থানায় 2টি ও রামু থানায় 1টি মামলা করে। পরে নিহত সিনহার বড় বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস 2020 সালের 5 আগস্ট
বাদী হয়ে কক্সবাজার আদালতে পুলিশ ফাঁড়ির পরিদর্শক লিয়াকত আলীকে প্রধান করে 9 পুলিশ সদস্যের বিরুদ্ধে হত্যা মামলা করেন। মামলায় টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাসকে করা হয় 2 নম্বর আসামি। 2020 সালের 6 আগস্ট মামলায় অভিযুক্ত 9 জনের মধ্যে 7 পুলিশ সদস্য আদালতে আত্মসমর্পণ করেন। পরে আরও 7 আসামিকে বিভিন্ন সময় গ্রেপ্তার করে র্যাব। মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ খায়রুল ইসলাম ওসি প্রদীপ সহ 15 জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন। অভিযোগপত্রে সাক্ষী করা হয় 83 জনকে। রাষ্ট্র ও আসামি উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের পর 2022 সালের 31 জানুয়ারি কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত মামলার রায় ঘোষণা করেন। রায়ে বরখাস্ত ওসি প্রদীপ ও এসআই লিয়াকতকে মৃত্যুদণ্ড দেয়া হয়, আর 6 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে বাকিদের খালাস দেন বিচারিক আদালত বৃহস্পতিবার, যার ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষ হলো। সমস্ত সাক্ষীর আনবিটেবল করবোরেটিভ এভিডেন্স বলছে মেজর সিনহাকে এরা খুন করেছে, কি উদ্দেশ্যে খুন করেছে, কে কিভাবে এই খুনে অংশ নিয়েছে, অংশীদারিত্ব বজায় রেখেছে, সেটা রাষ্ট্রপক্ষ বিয়ন্ড অল রিজনেবল ডাউট প্রমাণ করেছে। মেজর সিনহার মৃত্যু গোটা দেশকে এমনভাবে নাড়া দিয়েছে যে ওই মৃত্যুটা আমাদের বুকের উপরে থাই পাহাড়ের মতো ভারী হয়ে আছে। উচ্চ আদালতেও নিম্ন আদালতের রায়ের প্রতিফলন দেখতে চান ভুক্তভোগী মেজর সিনহার পরিবার। দৃষ্টান্তমূলক শাস্তি যেটা হয়েছে সেই রায়টা বহাল থাকবে আমরা আশা করছি, এবং সেটা কার্যকর হবে দ্রুত। বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মোহাম্মদ সগির হোসেনের হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে রায়ের জন্য 2 জুন দিন ধার্য করেন। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি সাগরদ্বীপ ও পটুয়াখালীর খেপুপাড়া দিয়ে উপকূল অতিক্রম করেছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের 48 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ দমকা অথবা জোড়ো হাওয়া আকারে ঘন্টায় 60 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এর ফলে 14 জেলায় 4 ফুটের বেশি উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হচ্ছে। এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে পটুয়াখালীতে থেমে থেমে বৃষ্টি। বুধবার সন্ধ্যা থেকে তা পরিণত হয় মুষলধারে বৃষ্টিতে। টানা বৃষ্টিতে বিভিন্ন নিচু স্থানে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। বরগুনার পায়রা, বিষখালী ও বলেশ্বর নদীতে বিপদসীমার 43 সেন্টিমিটার উপরে বইছে জোয়ারের পানি। গত 24 ঘন্টায় 55 কিলোমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এতে করে বরগুনা পৌর শহরের উত্তরাঞ্চল ও উপকূলীয় চরাঞ্চলে বহু নিচু এলাকা তলিয়ে গেছে। ব্যবসা বাণিজ্যের দুর্ভোগ, যাত্রীদের দুর্ভোগ, আমাদের খাওয়া চলাচলে খুবই কষ্ট হয়। ফেরিঘাটের রাস্তা নিচু থাকার জন্য মানুষের ভোগান্তি, মা বোনরা তো এই জায়গা থেকে ফেরিতে বা খেওয়ায় উঠবে এরকম কোনো পরিবেশ নাই। এদিকে উত্তাল হয়ে উঠেছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর ও কক্সবাজার সমুদ্র সৈকত। জেলার বিভিন্ন উপকূলীয় এলাকায় বৃষ্টি, বড় বড় ঢেউ আছড়ে পড়ছে তীরে, বেড়েছে নদ নদীর পানির উচ্চতা। সমুদ্র উত্তাল, এই উত্তাল সমুদ্রে আমি অনুরোধ করব যারা সমুদ্রে নেমে গোসল করতে যাচ্ছেন তারা এটা পরিহার করবেন। যদিও নামার পরিবেশ নাই, নামাটাও মনে হয় রিস্কি আমাদের জন্য। পিরোজপুরে সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি ও দমকা হাওয়া বইছে। বেলা বাড়ার সাথে সাথে কয়েক দফা ভারী বর্ষণ ও জোয়ারের পানি বৃদ্ধিতে শহরের অনেক রাস্তাঘাটে হাঁটু জল ও জলাবদ্ধতা দেখা দিয়েছে। এদিকে দুর্যোগ উপদেষ্টা জানান, নিম্নচাপ মোকাবেলায় দুর্যোগ মন্ত্রণালয় থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ট্রেন, খাবার, টাকা পয়সা যতটুকু তোমার প্রয়োজন সম্পূর্ণ রকমের আমাদের উপজেলা পর্যায়ে প্রস্তুতি আছে। এখানে একটা মনিটরিং সেল খুলছি যাতে সার্বক্ষণিক মনিটর করা যায়। পূর্বাভাস থেকে শুরু করে বাস্তব পরিস্থিতিও তারা অবলোকন করবে এবং যেখানে যে রকমের প্রয়োজন ঠিক সেই রকমের সহায়তা ওখানে পৌঁছাবে। নোয়াখালীর হাতিয়ার সাথে বুধবার থেকে সারা দেশে নৌ ও যোগাযোগ বন্ধ। দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুট, নারায়ণগঞ্জ থেকে চাঁদপুর নৌ রুট, বরিশালেও নৌবন্দর থেকে অভ্যন্তরীণ নৌপথে চলছে না কোনো লঞ্চ। শান্তা ইসলাম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এদিকে গভীর নিম্নচাপের প্রভাবে দিনভর বৃষ্টি ঝরেছে ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায়। টানা বৃষ্টিতে দুর্ভোগে পড়েন রাজধানীবাসী। টানা বৃষ্টিতে রাজধানীর অনেক এলাকায় পানি জমে যাওয়ায় ভোগান্তি বেড়েছে। একই সঙ্গে ছিল রাজধানী জুড়ে তীব্র যানজট। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়েছে রাস্তায়। আবহাওয়া অধিদপ্তর বলছে
এমন বৃষ্টি থাকবে আরও 2 দিন। আজকে তো সারাদিনই বৃষ্টি, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির জন্য তো একটু অসুবিধা হচ্ছে আমাদের। রেইনকোট পরে আছি, তারপরেও গা ভিজে গেছে। এখন এটা তো প্রাকৃতিক একটা ব্যাপার, এটা তো মানুষের হাত নাই। সংবাদের সময় হলো আরও একটা বিরতির, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর স্বাগত জানাচ্ছি আরও একবার। এবারে অর্থ বাণিজ্যের সংবাদ। সেফর ইন্টারন্যাশনাল লিমিটেডের আয়োজনে আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরায় 3 দিন ব্যাপী সেফকন 2025 শীর্ষক আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। অবকাঠামো নির্মাণ, বিদ্যুৎ উৎপাদন, নবায়নযোগ্য জ্বালানি, পানি ব্যবস্থাপনা এবং অবকাঠামো সরঞ্জাম ও যন্ত্রপাতির সাথে সংশ্লিষ্ট দেশি বিদেশি প্রতিষ্ঠানসমূহ এই প্রদর্শনীতে অংশগ্রহণ করছে। অনুষ্ঠানটি উদ্বোধন করেছেন প্রধান অতিথি বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন হান জিনচাও ও মোহাম্মদ আবু সাদিক সহ আরও অনেকে। আর এই ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজন। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। সবাইকে ধন্যবাদ।